আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই প্রথমবারের মতো কোনো ফর্মার ক্রিকেটার বিসিবি প্রেসিডেন্ট হইলেন। আমরা মোটামুটি সবাই একসময় ধরে নিয়েছিলাম যে ফর্মার কোনো ক্রিকেটার যদি প্রেসিডেন্ট হতে চান বা হতে পারেন সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, কিন্তু সময়ের প্রেক্ষিতে সেটা আর হয়নি। যিনি হলেন তিনি হচ্ছে ফারুক আহমেদ। ফারুক আহমেদের একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। ক্রিকেটিং ক্যারিয়ারটা বলার মতো কিছু না হলেও ওই সমসাময়িক সময়ে দুর্দান্ত একটা ক্রিকেট ক্যারিয়ার আছে তার। 1982 থেকে তিনি ক্রিকেট খেলছেন। 1966 সালে তার জন্ম হয়েছিল মুন্সিগঞ্জে। তো ফারুক আহমেদ তার ক্রিকেট ক্যারিয়ারে কি কি ছিলেন? ফারুক আহমেদ তার ক্রিকেট ক্যারিয়ারে আইসিসির যেই বাছাই পর্ব থাকে, যেই ট্রফিটা জিতে বিশ্বকাপে জিতে হয়, সেখানে তিনি 2বার অংশগ্রহণ করছেন, অধিনায়কত্ব করছেন, জাতীয় দলের অধিনায়কত্ব করছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইন্ডিয়ার বিরুদ্ধে উনি একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করছিলেন। সেই হাফ সেঞ্চুরিটা অনেকেরই অনেকদিন মনে থাকবে, কারণ ওই কনটেক্সটে বাংলাদেশের পক্ষে হাফ সেঞ্চুরি করা খুবই দুর্দান্ত একটা ব্যাপার ছিল, খুবই টাফ ছিল। যাই হোক, ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন একটা সময় তিনি প্রেসিডেন্ট হইলেন যে প্রত্যাশার চাপ, প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। তো ফারুক আহমেদ কি সেই প্রত্যাশার চাপটা পূরণ করতে পারবেন? প্রত্যাশা কি সামলাতে পারবেন? সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি। প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার ব্যাপারে তিনি কতটুকু করতে পারবেন। দেখেন, ওনার টোটাল সাক্ষাৎকারটা দেখে বা টোটাল সংবাদ সম্মেলনটা দেখে আমার কাছে এটা মনে হয়েছে যে উনি খুবই কৌশলী হতে চান, খুবই ধীরে চলনীতিতে করতে চান। উনি হয়তো ম্যাজিক্যাল কোনো কিছু করবেন না। ইনফ্যাক্ট হাবিবুল বাশার সুমন্ত অলরেডি বলেই ফেলেছেন যে ফারুক আহমেদের কাছে জাদুর কোনো কাঠি নেই। ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। ফারুক আহমেদ যেগুলো আগের ইন্টারভিউতে বলছেন সেগুলো তিনি অ্যাকনলেজ করছেন, বাট তিনি সেগুলো তৎক্ষণাৎ উত্তর দিতে পারেননি। উনি বলছেন দেখবেন। তার মানে ওই চেয়ারটাই বসে দেখাটা অনেক কঠিন। এখন চেয়ারের তো একটা গরম আছে, ওই গরমটা উনি সামলাতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, যেহেতু অনেকগুলো বোর্ড পরিচালক চলে গেছে প্রভাবশালী, তারা যেহেতু থাকবেন না, নতুন করে অনেক পরিচালক হয়তো আসবেন, তখন হয়তো ফারুক আহমেদের জন্য কিছুটা সহজ হয়ে যেতে পারে। বিশেষ করে নাজমুল আহমেদিন ফাহিম তার পাশে আছেন, এটা আমার মনে হয় একটা স্বস্তিদায়ক খবর। এখন ফারুক আহমেদ আসাতে কি ক্রিকেট বোর্ডের খুব বেশি লাভ হইল? দেখেন, প্রথমত যে লাভটা হবে সেটা হচ্ছে যে একজন ফর্মার ক্রিকেটার যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসে, তা বাংলাদেশের দেশের প্রথম হয়ে, তাহলে সে অ্যাটলিস্ট ক্রিকেটের জন্য অনেক কিছু করার চেষ্টা করবে। কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট তারপরও ইনফ্রাস্ট্রাকচার বা আদার্স যেসব ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো ডেভেলপ করার ব্যাপারে, সেগুলো বিভিন্ন পর্যায়ে, জেলা উপজেলা সব পর্যায়ে দিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভূমিকা তার নেওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগতেছে, উনি বলছেন যে গঠনতন্ত্র সংশোধন করবেন। গঠনতন্ত্র সংশোধন করতে গেলে আমি জানি না আইনি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যেহেতু উনি ইলেক্টেড না, সিলেক্টেড। তো সিলেক্টেড হিসাবে কতটুকু বাধ্যবাধকতার মধ্যে উনি করতে পারবেন সে ব্যাপারটা নিয়ে আমার সন্দেহ থেকে যাচ্ছে। আর আইসিসি থেকে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে কোনো বোর্ড প্রেসিডেন্টকে অপসারণ করতে গেলে আইসিসির একটা ঝামেলা থাকে। সেই ঝামেলাটা আসলে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি কিভাবে মেনটেন করছে এটা আসলে খোলাসা করা হয়নি। খোলাসা করলে আরো ভালো হইতো, কারণ আমরা বুঝতে পারতাম যে আইসিসি থেকে কোনো রকম নিষেধাজ্ঞা বা কোনো রকমের কোনো চাপ নেই। হয়তো বা খোলাসা করা হয়েছে, সেটা হয়তো আমরা জানি না। ওয়েল, এখন বিষয়টা হচ্ছে যে তার তো চতুর্মুখী চাপ শুরু হবে। যেমন খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, খেলোয়াড়দেরকে নিয়ন্ত্রণ করতেই পারবেন, যারা উঠতে আছে তাদেরকে উনি খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে উনার কোনো না কোনো জায়গায় একটু নমনীয় হইতেই হবে। সেই নমনীয়তাটাকে উনি দেখাবেন। আর দেখালেও কি বাংলাদেশ ক্রিকেট সেই নমনীয়তার এগেনস্টে গিয়ে চলতে পারবে? এটা একটা সংশয় থেকেই যাচ্ছে। অনেকে সাকিবকে ঘৃণা করতেছেন। ভাই দেখেন, সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমি কিচ্ছু বলবো না, শুধু এইটুকু বলবো, বাংলাদেশের একজন সাকিব আল হাসান আছেন যিনি বিশ্বজুড়ে সমাদৃত এবং যিনি খেললে বাংলাদেশ খেলে। এই ব্যাপারটা আপনাকে ভুলে গেলে চলবে না। আমরা অ্যাটলিস্ট রাজনীতির বাইরে গিয়ে তাকে খেলোয়াড় সাকিব হিসাবে বিবেচনা করি। আমরা এই কথাটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছি না যে সাকিবের সবকিছু মাফ হয়ে যাচ্ছে। সাকিব আল হাসান তার স্ট্যান্ড নিতে পারতেন কিনা সে ব্যাপারটা অনেক তর্কের বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সাকিব আল হাসানের একটা নিয়ন্ত্রণ বোর্ডের হাতে থাকা উচিত। সাকিব আল হাসান যেভাবে যথেচ্ছ তার ব্যবহার করছেন সেই জিনিসটা আমার কাছে মনে হয় খুব দৃষ্টিকটু ছিল। সেই দৃষ্টিকটু জায়গা থেকে ফারুক আহমেদ হয়তো চেষ্টা করবেন, সফল হতেও পারেন।
তারপরে যদি আমি ফারুক আহমেদের আরো কিছু কষ্টের জায়গা বলি বা যেখানে তার খুব চাপ নিতে হবে, সেই জায়গাগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে উনি কতটুকু এগোতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কথা আছে। যেমন আমরা এফটিপিতে অনেক কিছু পাই না, অস্ট্রেলিয়াতে অনেকদিন সিরিজ খেলি না, ইন্ডিয়াতে সিরিজ খেলতাম না মাঝখানে, এখন আবার একটু খেলতে পাচ্ছি। তো এই সব ব্যাপারগুলো, অস্ট্রেলিয়াতে খেলতে পারি না, ইংল্যান্ডে যেয়ে খেলতে পারি না, এই ব্যাপারগুলো নিয়ে ফারুক আহমেদ অ্যাজ এন ক্রিকেটার, ফর্মার ক্রিকেটার কতটুকু কিছু করতে পারবেন সেই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে এবং ইন্টারেস্টিং হওয়াই উচিত, কারণ ফারুক আহমেদের উপর প্রত্যাশার চাপটা অনেক। আর নতুন দিনের শুরু হিসেবে ফারুক আহমেদ যেহেতু আসছেন, তো ফারুক আহমেদ নতুন দিনের শুরুতে কিছু ক্যারিসমেটিক ব্যাপার দেখাবেন, এটা তো আমরা আশা করতেই পারি। আর ফারুক আহমেদ সেই ক্যারিসমেটিক ব্যাপারটা যদি দেখাতে পারেন, তাহলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমরা তাকে খুব সাদরেই গ্রহণ করব। এখন দেখাতে পারবেন না বলে কি গ্রহণ করবো না, ব্যাপারটা এরকমও নয়। তবে একটা জিনিস সত্যি যে ফারুক আহমেদ যেহেতু ফর্মার ক্রিকেটার, তার এই চাপ নেওয়ার মতন ক্ষমতা আছে বা সেটা তিনি করবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্রিকেট পাড়ায় যে জিনিসটা শোনা যায় সেটা হচ্ছে ফারুক আহমেদ খুব স্পষ্টভাষী। দেখেন, স্পষ্টভাষী না হলে এরকম একটা দানবীয় বোর্ডের বিরুদ্ধে গিয়ে তিনি পদত্যাগ করছেন লোভ লজ্জা ভুলে, যেটা নান্ন করতে পারেন নাই, সুমন করতে পারেন নাই, সেটা ভুলে তিনি পদত্যাগ করছিলেন। এটা দিয়েই প্রমাণিত হয় যে তার যেই ইন্টেন্ট বা তার যেই সততা সেটা খুবই খুবই স্পষ্ট। সো ওই সততার স্পষ্ট জায়গাটা যদি থাকে, ফারুক আহমেদ আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অ্যাটলিস্ট ভালো কিছু কিছু জিনিস বয়ে নিয়ে আসবেন এবং এটা নির্ভাবনে আমরা ধারণা করতে পারি। তো ফারুক আহমেদের সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে যে তিনি কতদিন সময় পাবেন, সম্ভবত 1 বছর এবং কিছুদিন বেশি সময় পাবেন। ওই 1 বছর বা কিছু সময়ের বেশির মধ্যে কতটুকু কি করা যায় সেই জিনিসটা আসলে খুবই দেখার বিষয় আছে। অনেকগুলো বোর্ড পরিচালক নাই বা তাকে আসলে অনেক লড়াই করে করতে হবে জিনিসগুলো। তারপরে হচ্ছে যে সরকার বদল অদল এই ব্যাপার গেলে চাপগুলো থাকবে, সেই জায়গাটাই উনি আসলে কতটুকু নিতে পারবে সেটা ব্যাপার আছে। তারপরে আমাদের দেশের জনগণ তো আছেই, মানে পান থেকে চুন খসলেই গালিগালাজ বা অনেক কিছু করার যেই ব্যাপারটা থাকে সেটা ফারুক আহমেদ কতটুকু নিতে পারবেন। তারপরে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাংবাদিকরা যেভাবে ক্রীড়া বিশ্লেষণ করেন বা যেভাবে স্পোর্টস জার্নালিজম করেন, এটা আমার কাছে টু ভেরি অনেস্ট, সবাই সম্মান রেখে বলতেছে, আমার কাছে মনে হয় খুব বাড়াবাড়ি পর্যায়ে, বিশেষ করে খেলোয়াড়কে নিয়ে। মানে এমনভাবে ভিউ বাণিজ্যের জন্য তারা স্পোর্টস নিউজ কভার করেন, আমার কাছে মনে হয় যে এটা সস্তা সেরকমটা হয়ে গেল, একই করলেন পরিমণি, এই টাইপের নিউজ নিয়ে ওনারা ব্যস্ত থাকেন। আমার মনে হয় পালা বদলে বোর্ডের সাথে সাথে সাংবাদিকরাও একটু বদলে যাক, তারাও অ্যাটলিস্ট কনক্রিট নিউজগুলো বের করুক, কনক্রিট নিউজগুলো দেওয়ার চেষ্টা করুক, কোনো খেলোয়াড়কে স্পেশালি পছন্দ করা অপছন্দ করা এই ব্যাপারগুলো থেকে তারাও বের হয়ে আসুক। সাংবাদিক, ক্রিকেট বোর্ড, আমরা দর্শক সবাই যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটের যে পোটেনশিয়ালিটি বা যেই রকম আমাদের উন্মাদনা, সেই উন্মাদনা থেকে একটা এশিয়া কাপ জয়, একটা বিশ্বকাপ জয় খুব বেশি দূরের বিষয় নয়। সবাই চাইলে সেটা সম্ভব। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।